হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফিউশন উইথ মানু। আজকে আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে প্রাচীনতম চার্চ ব্যান্ডেল চার্চে। তো এই ব্যান্ডেল চার্চের অনেক ইতিহাস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্যান্ডেল চার্চটি হলো পশ্চিমবঙ্গের সব থেকে প্রাচীনতম গির্জা, আর এটি অবস্থিত হুগলি নদীর তীরে চুঁচুড়া শহরে। আর এই ব্যান্ডেল চার্চটি একটি ঐতিহাসিক স্থান। বহু প্রাচীনতম এই ব্যান্ডেল চার্চটির সঙ্গে কিন্তু জড়িয়ে আছে অনেক ইতিহাস, আর সেই সমস্ত ইতিহাসই আজকে তোমাদেরকে সংক্ষেপে আমি জানাতে চলেছি। তো চলো জেনে নেওয়া যাক। 1571 খ্রিস্টাব্দে পর্তুগিজরা হুগলি নদীর তীরে ব্যান্ডেল শহরটিকে তাদের পোর্ট বা বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে। তখন মোগল সম্রাট আকবর তাদেরকে হুগলি নদীর তীরে একটি শহর গড়ে তোলার জন্য আদেশ দেন। তো 1578 সালে পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটি বন্দর গড়ে তোলে, আর তারপর 1599 সালে গোয়ার পর্তুগিজ অগাস্টিয়ান মঙ্করা সেখানে একটি গির্জা নির্মাণ করেন। কিন্তু মুঘলদের যে আর কি আন্দোলন হয় বা যুদ্ধ হয়, সেই মুঘল শেখ হয় যেটা হুগলিতে, সেই সময় এই গির্জাটিকে ধ্বংস করে দেওয়া হয়। আর এই গির্জার জন ডা ক্রুজ এবং তার সঙ্গে আরও কয়েক হাজার খ্রিস্টান ধর্মের মানুষকে আগ্রা ফোর্টে মুঘল সম্রাট শাহজাহানের কাছে নিয়ে যাওয়া হয়, এবং মুঘল সম্রাট শাহজাহান আদেশ দেন তাদেরকে সবাইকে যেন একটা ভীষণ একটা উন্মত্ত হাতির সামনে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়, এবং তাদের যাতে সেই হাতিটি তাদেরকে পদপৃষ্ঠ করে মারতে পারে। কিন্তু যখন সেই পাগলা হাতিটির সামনে সেই ফাদার জন ডা ক্রুজকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তখন সবাইকে অবাক করে সেই হাতিটি তাকে পদপৃষ্ঠ না করে তাকে শুঁড়ে করে বাঁধিয়ে আর কি সম্রাটের কাছে নিয়ে যায়, এবং হাতিটি যেন তার আর কি প্রাণ ভিক্ষা স্বরূপ নতজানু হয়ে বসে পড়েন, এবং সেটা দেখে সম্রাট অবাক হয়ে আর কি সেই ফাদার জন ডা ক্রুজকে আর শাস্তি দেন না, এবং তাদেরকে আবার ব্যান্ডেল চার্চের কাছে বা ব্যান্ডেলে ফিরে যাওয়ার নির্দেশ দেন। তারপর মুঘল সম্রাট শাহজাহান 777 বিঘা জমি দান করেন এই ব্যান্ডেল চার্চটি পুনর্নির্মাণের জন্য, এবং আরও কিছু আর কি টাকা পয়সা সবই আর কি দেওয়া হয় সেই ব্যান্ডেল চার্চটি পুনর্নির্মাণের জন্য। তো সেখান থেকেই এই ব্যান্ডেল চার্চটি আবার পুনর্নির্মাণ করা হয়, আর এটি হলো সেই শতাব্দী প্রাচীন সব থেকে প্রাচীন ওয়েস্ট বেঙ্গলের চার্চ, যেটা ব্যান্ডেল চার্চ নামে পরিচিত। আর এই ব্যান্ডের একটি পোশাকি নাম আছে এই চার্চটির, যে নামটি হলো দ্য ব্রাসিলিকা অব দ্য হোলি রোজারি, যে নামটি আর কি মাদার মেরিকে উৎসর্গ করে দেওয়া হয়েছিল। আর এই চার্চটির বাইরে প্রত্যেকটি জায়গায় এরকম স্ট্যাচু করে বানিয়ে আর কি জেসাস ক্রাইস্টের লাইফ সার্কেলের বিভিন্ন রকম দিক এরকমভাবে তুলে ধরা হয়েছে। যেমন এখানে দেখো, ওনাকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল ঠিক তার পরের মুহূর্তটা এখানে তুলে ধরা হয়েছে। এরকম আরও অনেক আর কি দৃশ্য ওখানে এরকম স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো এই হলো ব্যান্ডেলের চার্চ। আরও অনেক আর কি ইতিহাস লুকিয়ে আছে, তো আমি সংক্ষেপে তোমাদেরকে ব্যান্ডেল চার্চের ইতিহাসটি বললাম। এবারে চলো ব্যান্ডেল চার্চে গেলে তোমরা কি কি দেখতে পাবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে আগেই বলেছি যে জেসাস ক্রাইস্টের বিভিন্ন লাইফ সার্কেল, তার লাইফের বিভিন্ন দিক আর কি এখানে স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর তোমরা চার্চের মধ্যে প্রবেশ করলে এরকম বড় একটা জেসাস ক্রাইস্টের মূর্তি বা স্ট্যাচু দেখতে পাবে। আর বলে দিই, এটা কিন্তু চার্চ ইয়ার্ড, এটা কিন্তু চার্চের ভিতরে নয়। চার্চের ভিতরের অংশটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই আমি ভিতরের অংশটুকুও তোমাদেরকে ঘুরে দেখিয়ে দেব। এটা কিন্তু চার্চের বাইরে যে খোলা স্পেসটা আছে সেই জায়গাতে বিভিন্ন ধরনের এরকম স্ট্রাকচার করে আর কি জেসাস ক্রাইস্টকে দেখানো হয়েছে। তো চার্চের ভিতরের অংশটা তোমাদেরকে এবারে দেখাবো, তো চলো। আর এই ব্যান্ডেল চার্চে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। তো দেখো, সারা বছরই অগণিত আর কি মানুষের ভিড় থাকে। আর এই ঠিক গির্জার সামনে এখানে তোমরা যদি মোমবাতি কেউ দিতে চাও তাহলে মোমবাতি জ্বালাতে পারবে। সারা বছরই এই জায়গাগুলো ওপেন থাকে সবার জন্য। তো চলো এবারে আমরা আর কি চার্চের মধ্যে প্রবেশ করব। তো চার্চের মধ্যে কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ আছে, তো সেইগুলোই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর কিন্তু প্রার্থনা রুমের মধ্যে কোনো ফোন বা কোনো ক্যামেরা অ্যালাউ নেই।
তো চার্চের মধ্যে ফার্স্ট প্রবেশ করে এরকম কিছু আর কি সাইনবোর্ডে লেখা আছে যে নিরাপত্তা বজায় রাখার জন্য, তো তোমরা অবশ্যই বজায় রাখবে। আর এরকম ফার্স্টে ঢুকেই ডান দিকে মাদার মেরি কিন্তু জেসাস ক্রাইস্টকে কোলে করে দাঁড়িয়ে আছেন। তারপরে এখানে বিভিন্ন পোপদের ছবি এবং তারা কখন মানে কোন আমালে বা কখন কখন এই গির্জাতে পোপ হিসেবে ছিলেন তো তাদের বিষয়ে লেখা আছে। তারপরে এই ব্যান্ডেল চার্চের ইতিহাস লেখা আছে, দেখো 1537 খ্রিস্টাব্দে এখানে আর কি সপ্তগ্রামে বিভিন্ন ধরনের যেখান থেকে মানুষজন এসে আর কি এই চার্চ বানিয়েছিল বা অনেক ইতিহাস তোমরা ওখানে গেলেই দেখতে পারবে, সাইন বোর্ডে লেখা আছে। আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই গির্জার স্ট্রাকচারটা কিন্তু ভীষণই স্ট্রং, মানে এত বছরের পুরনো কিন্তু স্ট্রাকচারে একটুও কোনো আঁচ পড়েনি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর, আর ভিতরটা একদম পুরো ঠান্ডা ভিতরের অংশটা, আর বেশ স্নিগ্ধ কিন্তু ভিতরের আর কি জায়গাগুলো। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল আর কি যে কাটিং করা হয়েছে, বিভিন্ন ধরনের গাছ কাটিং করে বিভিন্ন আর কি কিছু বানানো হয়েছে। আর এখানে জানি না এই জলটা কিসের জন্য, আর এখানে সবাই পয়সা দিচ্ছিল তো আমরাও দিয়েছি। এটা কি আমি জানি না, তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই জানিও যে এই জল। আর এখানে সবাই আর কি দেখছিলাম যে কয়েন ফেলছিল, তো আমরাও ফেলছিলাম। তো তারপরে দেখো গির্জার ভিতরে এরকম সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আর কি জেসাস ক্রাইস্টের বিভিন্ন আর কি লাইফ সার্কেল বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে এবং সেটা সম্পর্কে সাইডে লেখাও আছে যে কি কোন সময়ের মুহূর্ত বা কখন এরকম হয়েছিল, তো সেগুলো তোমরা গিয়ে দেখতে পারবে। আর এরকম, আর গির্জাটা অনেকটাই উঁচু। তো এবারে চলো আমি উপরের অংশটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তো গির্জার মধ্যে গির্জার দেওয়ালে এবং আশেপাশে অনেক ফলকের উপরে আর কি তখনকার অনেক ইতিহাস বর্ণিত হয়েছে। জেসাস ক্রাইস্টের জীবনের বিভিন্ন পর্যায় সেখানে বর্ণনা করা হয়েছে এবং তার যে জীবনের কষ্টময় দিক বা কষ্টপূর্ণ সময় সেসব কথাও সেখানে বলা হয়েছে। তো আমি কিছুটা অংশ তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো এবারে এই জেসাস ক্রাইস্টের যে স্থানটি দেখালাম সেখান থেকে আমরা এবারে চলে যাচ্ছি। দেখো ওই উপরের স্থানে, মানে একদম যেখানে প্রার্থনা করা হয়, যেখানে কিন্তু মোবাইল অ্যালাউ করা হয় না, তো আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু যথেষ্ট মানে উপরে অনেকটা সিঁড়ি বেয়ে বেয়ে তোমাদেরকে উঠতে হবে। তো চলো। এই চার্চটির পরিকাঠামো, গঠনশৈলী এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অনেক ট্যুরিস্টকেই আকৃষ্ট করে। তো শুধু শীতের সময় নয়, সারা বছরেই এখানে কিন্তু ট্যুরিস্টদের যাতায়াত লেগেই থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়, আর ঠিক উপর থেকে চার্চটির মানে নিচ অংশটা ঠিক এরকম দেখতে। তো এই জায়গাটি হচ্ছে প্রার্থনার স্থান, এখান থেকে একটু ঘুরে গেলেই তোমরা আর কি প্রার্থনার স্থানটা দেখতে পাবে। তো জায়গাগুলোর এই আর কি ব্যান্ডেল চার্চের দেওয়ালে আনাচে কানাচে কিন্তু অনেক ইতিহাস বর্ণিত আছে, যে ইতিহাসগুলো হয়তো অনেকেরই অজানা বা অনেকেরই জানা। তো খ্রিস্টান ধর্ম একটি শান্তির ধর্ম এবং এই ধর্মের মাধ্যমে অনেক মানুষের মধ্যে শান্তির বাণী প্রতিস্থাপন করা হয়েছে। আর শুধুমাত্র এই ধর্ম অবলম্বী মানুষরা নয়, এখানে কিন্তু সব ধর্ম অবলম্বী মানুষদের অগাধ যাতায়াত থাকে। মন্দির মসজিদের মতো এই আর কি চার্চটিও হলো খ্রিস্টানদের একটি ধর্মীয় জায়গা, বা যেটাকে মন্দিরও বলা যায়, ধর্মীয় মন্দির। তো সেখানে তারা আসেন এবং প্রার্থনা করেন। আর এইখানে এই জায়গাটি দেখাচ্ছি, এই জায়গাটি হচ্ছে সব থেকে শান্ত জায়গা, যে জায়গাটিতে প্রার্থনা করা হয় আর কি ধূপ বা বাতি প্রজ্বলনের মাধ্যমে। তো এইটি হচ্ছে একদম ছাদের অংশটা যেটা এখন দেখাচ্ছি। আর জেসাস ক্রাইস্টের কাছে নিবেদন যে কোনো কিছু হলে প্রভু আমাদেরকে ক্ষমা করো, আর আমাদেরকে শান্তির পথ দেখিও, আমাদেরকে ভালো রেখো, রক্ষা করো। আর সবাই একবার বলো যে আমেন। তো একবার হলেও তোমরা এই শতাব্দী প্রাচীন চার্চটি অবশ্যই আর কি দেখে এসো, তোমাদেরও ভালো লাগবে। তোমরা অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবে, আর এটি অনেক ইতিহাস আর কি জড়িত স্থান এবং অনেক প্রাচীন স্থান, একটা হেরিটেজ স্থান বলতে পারো, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অবস্থিত। ওয়েস্ট বেঙ্গলের আর কি চুঁচুড়া বা হুগলি নদীর তীরে ব্যান্ডেল শহরটিতে এই প্রাচীনতম চার্চ। আর এখানে যে ধর্মগুরু জেসাস ক্রাইস্টের আর কি মৃত্যুর সমস্ত কিছু এখানে বর্ণিত আছে, সমস্ত রহস্য বর্ণিত আছে।
তো ব্যান্ডেল চার্চ যেতে গেলে আরও একটি দর্শনীয় স্থান পড়ে, সেটি হচ্ছে বলা হয় ইমামবাড়া বা ইমাম বাড়ি। তো আমরা ওই ব্যান্ডেল চার্চ থেকে আর কি ফেরার সময় আর কি টোটোতে করেই আসছিলাম। তো ফেরার সময় এই ইমামবাড়া বা যে মুসলিমদের ধর্মস্থান সেই ইমামবাড়া জায়গাটিও দেখে এসেছিলাম। তো এইটি হচ্ছে সেই ইমামবাড়া। এখানেও বিশেষ কিছু দর্শনীয় স্থান আছে যেগুলো এখান থেকে বিভিন্ন ধরনের মানে টাওয়ার টাইপের, এখান থেকে বিভিন্ন শত্রুদের আর কি অবস্থান দেখা হতো এই ইমামবাড়ি জায়গা নামক থেকে। আর এখানে এই ইমামবাড়ার মধ্যে প্রবেশ করতে গেলে তোমাদেরকে কিন্তু টিকিট কাটতে হবে। তা পার হেড টিকিটের মূল্য 20 টাকা। আর তোমরা এখানে দেখতে পারবে মোটামুটি 6 থেকে 7টি স্থান। তো স্থানগুলো আমি টিকিটের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ভালো করে আর কি দেখাতে পারবো না। তো বাইরের অংশগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো চলো দেখে নাও। আর ইমামবাড়ার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য আরেকটি স্থান হলো সূর্যঘড়ি। তো কি এই সূর্যঘড়ি, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে এর সাইড থেকে, ইমামবাড়ার আর কি একদম ঢুকেই সাইড থেকে চলে যেতে হয় আর কি সূর্যঘড়ি দেখার উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকে সূর্যঘড়িটা দেখিয়ে আনি। তো এই সূর্যঘড়ির মাধ্যমে আর কি সূর্যের আলোর মাধ্যমে আর কি তখন সময় গণনা করা হতো বা সময় সম্পর্কে জানা হতো। তো সূর্যঘড়িটা দেখে আমি বিশেষ কিছু বুঝতে পারিনি। তো তোমরা যদি কেউ কিছু বুঝে থাকো তাহলে জানিও। এইটাই হচ্ছে সেই সূর্যঘড়ি। আর এখানে হুগলি লেখা আছে আর ওখানে কিছু কিছু ডিগ্রি লেখা আছে। তো এটা আমি খুব একটা আমার বোধগম্য হয়নি, কিন্তু সেই সময়কার আমলে আর কি এই সূর্যঘড়ির মাধ্যমে আর কি টাইম বা সময় নির্দেশ করা হতো। ব্যান্ডেল চার্চ আর ইমামবাড়ি জায়গাটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করতে ভুলো না ভিডিওটা। আর তোমাদের লাইক আমাকে অনেক আর কি ইন্সপায়ার করে আরও ভিডিও বানানোর জন্য। আরও কোন কোন জায়গায় এক্সপ্লোর তোমরা করতে চাও ভিডিওর মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওতে কোনো ইনফরমেশন যদি ভুল বা কোনো কিছু থেকে থাকে বা সঠিক যদি তোমরা কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও, কারণ আমিও শিখছি। আর আমি মনে করি যে শেখার কোনো বয়স হয় না, সব সময় সবার কাছ থেকেই শেখা যায়।